পরিচয় করে দেবো, পরিচয় করে দেবো। আমাদের এখানে সবার পরিচিত অত সম্ভব নয়। আমাদের এখানে আমাদের দলের নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, যেমন আমাদের এখানে উপস্থিত আছেন জনাব আব্দুর রাজ্জাক, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক। আমাদের মধ্যে উপস্থিত আছেন শালিম আহমদ, সাবেক উপদেষ্টা, সিলেট জেলা বিএনপি। আমাদের মধ্যে উপস্থিত আছেন সুদীপ রঞ্জন বাপ্পু, সহসভাপতি, সিলেট মহানগর বিএনপি। আমাদের মধ্যে উপস্থিত আছেন জসিমউদ্দিন, সভাপতি, জেলা জাসাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন জয়নাল আহমদ রানু, সাধারণ সম্পাদক, সিলেট জেলা জাসাদ। আব্দুল গফফার আমাদের মধ্যে উপস্থিত আছেন, সদস্য, সিলেট মহানগর বিএনপি। সৈয়দ মিনহাজউদ্দিন মুসা, সহ যুব বিষয়ক সম্পাদক, সিলেট মহানগর বিএনপি। সাদিকুর রহমান সাদিক, সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা যুবদল। ফয়েজ আহমদ দৌলত, জাতি বিষয়ক সম্পাদক, সিলেট মহানগর বিএনপি। জয়নুল আবেদিন, সাংগঠনিক সম্পাদক, সৈয়দ হক, সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা যুবদল। মতিউল বাড়ি হোসেন, সাবেক সম্পাদক, সিলেট জেলা বিএনপি। মোহাম্মদ শওকত আহমদ, শওকত আলী, শহর জাতি বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপি। জনাব নাজিবুদ্দিন লস্কর, জেলা অন্যতম সদস্য, সিলেট জেলা বিএনপি। এর মধ্যে আরো অনেক ধরনের আমাদের মধ্যে উপস্থিত আছেন। সবার পরিচয় করে দেওয়া এখন সম্ভব হচ্ছে না। এখানে বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, তাঁতি দল, স্বেচ্ছাসেবক দল, জাসাদ, মুক্তিযোদ্ধা দল, মুক্তিযোদ্ধা দল পিতা কইতে পারে না। মুক্তিযোদ্ধা দল সহ অনেক নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন, আরো উপস্থিত হয়েছেন জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব সৈয়দ ইসরাক আহমদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক জয়নুল ইসলাম। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমি মনে করি আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমি আমার নিজ উদ্যোগেই যারা উপস্থিত হয়েছেন আমি সকলকেই ধন্যবাদ জানাই। আজকে আপনারা জানেন বিগত প্রায় 3 বছর ধরেই সিলেটে বিভিন্ন কমিটি নিয়ে, বিশেষ করে কমিটি নিয়ে রাজনৈতিক একটি অচলা অবস্থা সৃষ্টি হয়েছে। সেই হিসাবেই আমি আপনাদের মাধ্যমে আজকে আমার কিছু কথা বলার জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আজকে দলের এই যে অবস্থা, এখন অনেকে প্রশ্ন করতে পারেন আপনি কে, বা আমি কেন উদ্যোগ নিয়েছি, বা আজকে সিলেট জেলার অন্যান্য কোনো নেতৃবৃন্দ উপস্থিত নেই কেন। আমি এই তোমরা বন করবাইনি, আমি এই দলের ফাউন্ডার, আমি এই দল গড়েছি, আমার যথেষ্ট দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকেই আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় ভাইরা, অনেকেই বলবেন যে আপনার কিসের দায়বদ্ধতা, আপনি দলে আপনার অবস্থানটা কি। কিছু দলিলাদি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব যে আমি কেন আজকে এইখানে সবাইকে নিয়ে একত্রিত হয়েছি। আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। এই একটি দলিল, যেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রমনা বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী ঘোষণা যেদিন দেন, এর আগের দিনে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজার জিয়ারত করতে আসছিলেন। সেই দিন কিন্তু জিয়াউর রহমান দলের বিএনপির কিছু ছিলেন না। জিয়াউর রহমান সাহেব সিলেট বিমানবন্দরে আসলেন। সিলেট মুক্তিযোদ্ধা কমান্ডার তৎকালীন আবুল কাসেম এবং আমি আব্দুর রাজ্জাক বিমানের সামনে গিয়ে জিয়াউর রহমান সাহেবকে রিসিভ করি। এই দেখেন, আমি আপনারা এটা একটু কিতা হতো। আরেকটি দলিল আদি দেখেন, প্রেসিডেন্ট সাত্তার সাহেব যখন জাগদল ছিল, প্রেসিডেন্ট সাত্তার সাহেব ছিলেন। সাত্তার সাহেব সিলেট আসছিলেন। আমি তৎকালীন জাগো ছাত্রদল এবং জাগো যুবদল ওদেরকে নিয়ে সিলেট উসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের স্মারকলিপি দিয়ে সেইখানে আমি প্রেসিডেন্ট সাত্তার সাহেবের দস্তখত নিচ্ছি। দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে ওনার ডায়েরিতে একটি সংবেদনশীল লেখা উনি লিখেছিলেন, যে ডায়েরিতে লেখা ছিল যে আমি রাষ্ট্রপতি থাকাকালীন আমার জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত ছিল 5টি দিন হিজবুল বাহারের ভ্রমণ। মাত্র সারা বাংলাদেশে বিভিন্ন ভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট, বিভিন্ন ভার্সিটির বিসি, একজন শিল্পী, একজন চিত্রনায়ক, একজন বৈজ্ঞানিক, সবাইকে নিয়ে উনি সফর করেছিলেন। সেই সফরে স্বয়ং জিয়াউর রহমান কে যাবে কে না লিখেছিলেন, ওইটা নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং মাত্র 10 জন মন্ত্রী ছিলেন। সেই ভ্রমণে আমি আব্দুর রাজ্জাক ছিলাম। দেখেন, হিজবুল বাহার, এইটা আমার কার্ড। এরশাদ সাহেব দলের ক্ষমতায় ছিলেন। আমাদের দেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তৃতায় বলেছিলেন, আমরা কেউ এরশাদের নির্বাচনে যাব না, যিনি নির্বাচনে যাবেন তিনি জাতীয় বেঈমান হিসাবে পরিচিত হবেন। পরের দিন উনি চলে গেলেন নির্বাচনে, আমরা যাই নাই। ঠিক এই দিন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে হোটেল পূর্বানীতে এরশাদ সাহেব বন্ধ করে রেখে দিলেন ওনার ডিজিএফআই দিয়ে। পরের দিন এরশাদ সাহেব আসবেন, তখন আমরা ছাত্র সংগ্রাম পরিষদ ছিল সারা বাংলাদেশে, সিলেটে ছিল ছাত্র যুব সংগ্রাম পরিষদ। আমরা একা হয়ে গেলাম, আওয়ামী লীগ চলে গেল, জাসদ চলে গেল, সবাই চলে গেল। আমাদেরকে ঢাকার থেকে ফোন করা হলো যে এরশাদকে যেভাবে হোক রুখতে হবে। আগে কিন্তু এইভাবেই রাজনৈতিক কোনো কর্মসূচি দিলে ফোন করে বলা হতো তোমরা রাজপথে টিকতে হবে 3 ঘন্টা টিকতে হবে। এইভাবে আগের দিনে রাজনৈতিক আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে নির্দেশ দিতেন। যখন আমাকে নির্দেশ দেওয়া হলো, রাজ্জাক ওবায়দুর রহমান সাহেব ফোন করে বললেন আমাদের নেত্রীকে আটকে রেখেছে হোটেল পূর্বানীতে, কালকে এরশাদ যাবে সিলেটে, তোমরা কিছু করো। আমি তো তখন যুবদল করি, আমার বয়স কতটুকু। আমি এইখানে আমার ডান দিকে বসা মেজর টিল্লার সেলিম, আরিফুল হক চৌধুরী, বদরুজ্জামান সেলিম, উনি আমার সাথে বেশ কয়েকজন নাই, ছাত্রনেতা বাবুল, এমরান, ওদেরকে নিয়ে আমি কিন্তু সেটা আমাদের সেদিন বোধগম্য হয় নাই যে আমি কি করতেছি। আমি সরাসরি এরশাদ সাহেবের গার্ড রেজিমেন্টের সামনে জুতা এবং কালো ফ্লেগ নিয়ে দাঁড়িয়ে যাই। আমি বুঝি নাই যে সেটা কি হবে। আমরা এরশাদ সাহেবকে কিন্তু এরশাদ সাহেব কিন্তু ব্যাক করে সিলেট থেকে চলে গেছিলেন সেদিন, আর আসেন নাই, এবং অনেক লোকজন ছিল আমাদের সাথে। পরবর্তীতে কী হলো, রাত্রেই আমার উপরে দেশদ্রোহীর মামলা হয়ে গেল। জাসদের লুকমান, উনি এখনও বেঁচে আছেন, উনি রাত্রে আমাকে বাসায় বললেন যে রাজ্জাক কী করছো, তাড়াতাড়ি করে পালাও, তুমি শেষ হয়ে যাবে। ওই দিন রাত্রেই অনেক কষ্ট করে 2 দিনে কুমিল্লা হয়ে ম্যাডামের শরণাপন্ন হলাম। সেই দিন
ম্যাডাম আমাকে 7 দিন জিয়াউর রহমানের ভাই কামাল ভাইয়ের কামাল জিয়ার বাসায় রাখছিলেন এবং তৎকালীন আমলের মেজর জেনারেল ডিজিএফআই কর্নেল নাসিরের কাছে গিয়ে আমি হাতে পায়ে ধরে ক্ষমা চাই। আমার দায়বদ্ধতা আছে, এই ঘর আমি বানিয়েছি এবং আজকে যারা বঞ্চিত পদবঞ্চিত আজকে এখানে আমি সমবেত হয়েছি। দেখেন, আমি কিন্তু শুধু নয়, একটা আন্দোলন আসলে আন্দোলন বিভিন্ন প্রকারের হয়। একটা আন্দোলন হলো 3 দিনের, একটা আন্দোলন হলো 7 দিনের, একটি আন্দোলন হলো অনির্দিষ্ট। যখন অনির্দিষ্টকালের আন্দোলন হয় তখন কিন্তু সবাই থাকে না, তখন কিন্তু একটা গ্রুপ, সব যে গ্রুপই করুক তারা খুঁজতে থাকে যে আন্দোলন রাজপথে কারা করে, সবাই কিন্তু একজুট হয়ে যায়, তখন কোনো গ্রুপ টুপ থাকে না। এই শ্যামল সিলেটের এই আমি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি, সেই হিসাবে আপনারা দেখেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সবাইকে নিয়ে এই যে 14ই ফেব্রুয়ারির নির্বাচন, সেটাতে আমরা প্রায় 5 মাস একসাথে আন্দোলন করি, যার জন্যে আছে আমার দায়বদ্ধতা। তাই দলের আজকে এই দুর্দিনে দলের যে অবস্থা, সেই অবস্থায় কেউ দাঁড়াক না দাঁড়াক, আমার বিবেকের তাড়নায় আমাকে কথা বলতেই হবে। কি হলো, কি হবে না হবে সেটা আমি তাকাবো না, কারণ দলের কাছে তো আমার চাওয়ার কিছুই নেই। আমার সাথে যারা ছিল, বাবু গবেশ্বর রায়, আব্বাস, বুলু, সবাই মন্ত্রী হয়ে গেছে, আর আমি ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক। তা আমার কি আছে হারানোর? আমি তো যেটা পাওয়ার জিয়াউর রহমান সাহেবের কাছ থেকে পাইছি, তো আমার তো কিছু পাওয়ার নাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদেরকে অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। এই প্রমাণগুলো আমার আপনাদের কাছে পেশ করার অত্যন্ত জরুরি ছিল। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজ আমরা দুঃখ পরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের বক্তব্যটি আপনাদের কাছে লিখিতভাবে পাঠ করছি। সাংবাদিক বন্ধুগণ, বিগত 3-4 বছর থেকে সিলেট বিএনপি পরিবারে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। সিলেট জেলা বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন কমিটি গঠনে অনিয়ম, অসাংবিধানিক তত্ত্ব, সাধারণ রাজনৈতিক মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে পরিকল্পিতভাবে সংগঠনকে ধ্বংস করার হীন উদ্দেশ্যে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। ছাত্রদলের কমিটি প্রক্রিয়ায় কলেজ, বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রদের বাদ দেওয়া হয়েছে। আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা রেখেছিল, রহস্যজনকভাবে তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে হত্যাকাণ্ডে সংগঠিত হয়েছে। মর্মান্তিক বিষয় হলো, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা মহানগর যুবদল কমিটি গঠনের সময় যারা তিল তিল করে যুবদলকে সংগঠিত করেছিল, তাদেরকেও যুবদলের স্থান দেওয়া হয়নি। যুবদলের রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দেওয়ার কারণে সিলেট বিএনপির পরিবারের এক বিস্ফোরণমুখ পরিবেশ তৈরি হয়। এমন অবস্থায় সিলেটের 4 জন কেন্দ্রীয় নেতা মাঠ পর্যায়ে নেতাকর্মীদের চাপে পড়ে পদত্যাগ করেন। মাননীয় মহাসচিবের আশ্বাসের প্রেক্ষিতে নেতৃবৃন্দ পদত্যাগ থেকে সরে আসেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হন। সর্বশেষ সিলেট জেলা মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। এখানেও আমরা লক্ষ্য করলাম, যারা রক্ত ঘামের বিনিময়ে স্বেচ্ছাসেবক দলের বিএনপির ভ্যানগার্ড হিসাবে তৈরি করেছিল, তাদেরকেও
কমিটি থেকে বাদ দিয়ে এমনকি বিএনপিতে আছেন এমন কিছু লোককেও কমিটিতে স্থান দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে স্বেচ্ছাসেবক মহানগর ও জেলার বেশিরভাগ নেতাকর্মী রাগে কুবে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এরকম বিষয় পর্যবেক্ষণ করে সকল আমরা বিএনপির পরিবার অত্যন্ত দুঃখিত ও মর্মাহত। দুর্দিনে আদর্শিক কর্মী যারা জীবনের বাজি রেখে তাদের বেছে বেছে দল থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা আজকে যারা উপস্থিত হয়েছি আমাদের পরিচয় সম্পর্কে আপনারা জানেন। আমরা এই দলটিকে ভালোবেসে শুরু থেকে এই পর্যন্ত সকল বিপদ প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে দলের সাথে সম্পৃক্ত আছি। আজকে কিছু ব্যক্তি বিশেষকে দলে সুবিধা করে দেওয়ার জন্যে দলের আদর্শিক নিবেদিত প্রাণ নেতৃবৃন্দ আশা আকাঙ্ক্ষা বুলণ্ঠিত করে রাখার চেষ্টা চলছে। নির্মম হলেও সত্য যে আজকে রাজনীতিবিদদের হাতে নেই। কিছু মানুষ এই দলে এমপি মন্ত্রী হওয়ার জন্য দলটিকে তার ব্যক্তিগত জায়গির হিসাবে ব্যবহার করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন যেখানে মুখ্য হওয়ার কথা ছিল সেই দিক থেকে আমরা দৃষ্টি ফিরিয়ে দিয়েছি। আজকে যুব ও তরুণ প্রজন্ম আদর্শহীনতার রাজনীতির কারণে রাজনীতিটাকে নেতিবাচক দৃষ্টিতে দেখছে। বিএনপির উচ্চপদস্থ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই, দলটিকে আদর্শিক কর্মী যদি হারিয়ে যায় তাহলে শহীদ জিয়ার আদর্শ হারিয়ে যাবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি যখন বাংলাদেশের সকল মানুষের দাবি, এই দাবিটিকে পূরণ করার জন্য যে সকল নেতৃত্ব দলে প্রয়োজন তা আর খুঁজে পাওয়া যাবে না। আজকে যদি বণিক শ্রেণী ও নৈব্য সুবিধাভোগী চক্রের কাছে দল জিম্মি হয়ে যায় তাহলে দল এবং জাতির জন্য চরম দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়াবে। আমরা শুধু সিলেট বিএনপি নয়, সারা বাংলাদেশের ত্যাগী পরিশ্রমী ও বঞ্চিত নেতৃবৃন্দের কথা বলছি। বিএনপি নীতি নির্ধারক নেতৃবৃন্দ যদি এই সমস্ত বিষয়ে দৃষ্টি না ফেরান তাহলে বাংলাদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠার স্বপ্নই থেকে যাবে। আমরা আজকে আমাদের দায়িত্ববোধ থেকে বিষয়টি সকলের সামনে তুলে ধরলাম। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এর পূর্ণভূমি সিলেট বিএনপির পরিবার আজ ধ্বংসের দ্বার প্রান্তে। যদি কোনো কার্যকরী ফলাফল এবং সুরাহা না হয় তাহলে বিএনপি পরিবার যে ক্ষতির সম্মুখীন হবে তা আর পূরণ হবে না। পরিশেষে আমাদের বক্তব্য হলো, চক্ষু বন্ধ করলেও প্রলয়ের রোধ বন্ধ করা যায় না। আমরা আশা করছি পরিস্থিতি গুরুত্ব বিবেচনায় অনুভব করবেন এবং আমাদের দলের মাননীয় ভাইস চেয়ারম্যান, আমি তার সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি, ওনাকে ভুল বুঝিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে এইসব সিদ্ধান্তগুলো হচ্ছে। তাই আজকে এই সিলেটের দিকে দৃষ্টি ফেরানোর মাননীয় ভাইস চেয়ারম্যান আপনার প্রতি অনুরোধ রইল। সিনিয়র ভাইস চেয়ারম্যান, আমাদের লিখিত বক্তব্য এখানে শেষ। তার আগে আমার একটা অনুরোধ থাকলো, যারা আজকে পদত্যাগ নিয়ে ব্যস্ত, আজকে দীর্ঘ মুক্তিযুদ্ধের ইতিহাস, সম্পূর্ণ মুক্তিযুদ্ধের ইতিহাসকে সরকার দল একদম বিচ্ছিন্ন করে দিচ্ছে। আপনারা জানেন বিগত 8 বছর 10 বছর থেকে আওয়ামী লীগের বক্তব্য ছিল
যে বক্তব্য ছিল বঙ্গবন্ধু একটি চিরকুট পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ঘোষণা দেন। আমি মানলাম, ঠিক আছে, বঙ্গবন্ধু চিরকুট পড়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। কিন্তু গত 3 দিন থেকে আওয়ামী লীগ কিন্তু সরে আসছে। এখন আর বঙ্গবন্ধু চিরকুট বলতেছে না, বলতেছে জিয়াউর রহমান সাহেব মুক্তিযোদ্ধাই নাই, মুক্তিযোদ্ধাই করেন নাই। এসআর মির্জার বই, মরহুম তাজউদ্দিন সাহেব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনোদিন এই নিয়ে প্রশ্ন করেন নাই। এসআর মির্জার বই পড়েন নাই। এরপরে এই যে আমাদের একে খন্দকারের বইয়ে স্পষ্ট লেখা ছিল জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা। এইগুলো তো বাদ দেন, স্বাধীনতার ঘোষণা থেকে তো এখন তারা সরে আসছে। এখন বলতেছে জিয়াউর রহমান সাহেব মুক্তিযোদ্ধা ছিলেন না, কালকে বলবেন জিয়াউর রহমান সাহেব একজন রাজাকার ছিলেন। এটা শুধু বাকি। আরেকটা জিনিস দেখেন, কত মারমান্তিক বিষয়। আমি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, তোমরা এই দিকে অন্তত দৃষ্টি রাখো। একজন মানুষ মৃত্যুর পরে এত নিকৃষ্ট ওরা আওয়ামী লীগ, এত বছর মৃত্যুর পরে আজকে বলতেছে সেটা জিয়াউর রহমানের লাশ নাই। কফিনের ভিতর কি ওবায়দুল কাদের সাহেব শুয়েছিলেন, উনি দেখলেন কিভাবে যে এটা জিয়াউর রহমান সাহেবের লাশ ছিল না? সব শেষে আমি এই সবার থেকে বাংলাদেশের বিসিএস ক্যাডার যারা, আপনাদেরকে আমি স্যালুট করি। এই জন্যই করি, সরকারি চাকরি করে আমরা যেটা করতে পারি নাই আপনারা সেটা করেছেন। আপনারা আওয়ামী লীগকে দুর্বৃত্ত বলেছেন, আপনাদেরকে আমি এই সবার থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি? দলিল দস্তাবি ছাড়া রে ভাই আজকাল কিছু হয় না, এর লাগে দলিল লই আইছি। আপনাদের যদি যেটা বললেন যে চাওয়াটা আপনাদের জি হাইকমান্ড থেকে বা ঊর্ধ্বতন যারা নেতৃবৃন্দ আছে জি জি দাবি না মেনে নেন, আমরা দেখতে পাচ্ছি যে পদত্যাগের একটা হিরেক করে। হ্যাঁ, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের অবস্থান কি হবে পদত্যাগের যে বিষয়? আমাদের না, পদত্যাগ যারা করতেছে আন্দোলনমুখী ছেলেপেলে যারা, আপনাদের এরকম কোনো হ্যাঁ। পরিকল্পনা আছে কিনা পদত্যাগের বা এই দল ছাড়া? আমি বললাম না, এই গড়টা তো আমি তৈরি করেছি। এখন বাড়াটি আমাকে বাড়াও দিবে না, তারপর আমার বাসাটা তার বাসা বলবে, এটা কি মেনে নেওয়া যায়? আপনি বলেন, আমি গড় প্রস্তুত করলাম, আপনাকে আমার বাসায় থাকতে দিলাম। এখন আপনি যদি আমার বাসাটা বলেন যে আপনার বাসা, এটা কীভাবে মেনে নিব? আমার বাসা কি আমি ফেলে চলে যাব? না। যিনি দখল করছেন বা ভাড়াটিয়া হয়ে আসছেন তাদের নামও নিচ্ছেন না। বাড়াটিয়া আমি বলি, শুনেন, এই যে কমিটিগুলো হচ্ছে, যারা আসছে তারা সবাই যে এই দলের না, তারা সবাই যে আন্দোলনে ছিল না, এইটাও আমি বলবো না। এক শ্রেণীর লোক যারা শুধুমাত্র, যেমন আরিফুল হক চৌধুরী সিলেটে নির্বাচন করবেন, আরেকজন আছেন খন্দকার আব্দুল মুক্তাদির, উনি সিলেটে নির্বাচন করবেন। স্বাভাবিক কারণে আমাদের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যিনি নির্বাচন করেন ওনাদের পছন্দ মতো কিছু লোক নিতে পারে, নেয়। কিন্তু এখন তো ডালাও পাবে ওনারা। এই যে কে আগে নিয়ম ছিল ছাত্রদল থেকে যারা বাদ পড়ে যাবে তারা যুবদলের নেতৃত্বে চলে যাবে, যুবদলে যারা নেতৃত্ব থেকে চলে যাবে তারা বিএনপিতে আসবে। এইভাবে ছিল নিয়ম, সংগঠনের নিয়ম, এইভাবে চলতেছে আদিকাল থেকেই। কিন্তু আমাদের এখানে যেমন এই দেখেন, একজন বসে আছেন সাদিকুর রহমান সাদিক, দীর্ঘ অক্লান্ত পরিশ্রম করেছেন, কিন্তু উনাকে যুবদল থেকে অবসর দেওয়ার পরে উনাকে কিন্তু বিএনপিতে নেওয়ার কথা, কিন্তু উনি ওই আখেরাত পর্যন্ত উনি যেতে পারবেন না, যেহেতু উনি কোনো নেতার মানে ওই চোখের মধ্যে পড়েন নাই। এখন আজকে যারা ছাত্রদল থেকে বাদ পড়লো তারা কিন্তু যুবদলে আসে নাই। আপনারা শুনেন, ছাত্রদল থেকে যারা বাদ পড়লো তারা কিন্তু যুবদলে আসে নাই। এইগুলা যারা সিলেটে যারা দায়িত্বে, যারা নির্বাচন করবে, তারাই এইগুলো করতেছে। এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা, এইটাই তো নিয়ম। আপনি ইলেকশন করবেন, আপনি এই কমিটিটা প্রস্তুত করেন, কিন্তু আপনার তো উচিত না। এই দেখেন, সবচেয়ে দুঃখের বিষয় কি, মওদুদুল হক, এই যে স্বেচ্ছাসেবক দল যে কমিটিটা আসছে, এই কমিটিতে সবচেয়ে সিনিয়র লোক,
উনি কি ছিলেন? ভাইস চেয়ারম্যান ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, যুগ্ম আহ্বায়ক ছিলেন। আপনি সম্মান দিবেন না আমাকে, কিন্তু আপনি আমাকে তো অপমান করতে পারেন না। এইখানে সেন্টিমেন্টের বিষয়। এই মওদুদুল হককে 37 নম্বর সদস্য দেওয়া হয়েছে, বুঝতে পারছেন আপনি? এই আমার সামনে আরেক কমিশনার বসা, দুইবার চেয়ারম্যান কমিশনার। জিজ্ঞেস করেন তুহিনকে কত নাম্বার সদস্য মেম্বার দিছে। তো এইগুলা তো এই খিচুনি দেওয়া, সেন্টিমেন্টাল করা, আর কিছু না। আপনি যদি দলের ভালো চান, আপনি যদি এখানে ইলেকশন করেন, সবাই আপনার জন্য সমান, সবাই আপনার জন্য সমান, সবাই আপনাকে নেতা বলবে। আপনি যদি একটা পক্ষকে সরিয়ে দেন, অমুক আরিফের লোক, অমুক অমুকের লোক, তাহলে কথিত হবে আপনার। আজকে যারা নেতৃত্বে আসছে, যারা আসছে, যারা আসে নাই, তাদের মধ্যে কিন্তু কথাবার্তা ঠিকই আছে, ফ্রেন্ডশিপ ঠিকই আছে, এইগুলা কিন্তু কমবে না। বাট নেতারা বুঝতেছেন যে ওদেরকে তো আমি শেষ করে দিলাম, শেষ কিন্তু হবে না। প্রকৃত কর্মী যারা শেষ হবে না, মাটির নিচ থেকে বাইর হবে। আর কিছু বলবেন? আমার একটা প্রশ্ন আছে, এই যারা এইসব করছে, ওরা কি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আশ্রয় প্রশ্রয় করছে বলে আপনি মনে করেন? ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে। উনার সিলেটের কমিটি কি হবে না হবে এইগুলো এত দেখার সময় নেই। হ্যাঁ, উনি বলতে পারবে দিয়ে দেন, কিন্তু এই ভিতরে যে উনার জায়গা জমি সব কিছু লিখে দিয়ে দিতেন, উনি কিন্তু এটা বুঝতেছেন না, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। সব দলেই তো চাটুকার আছে, আছে না? এই তাহলে আপনার কথা যেটা বেরিয়ে এসেছে, মানে দুই ব্যক্তির লড়াই চলছে কমিটি, যারা নির্বাচন করেন, কেউ মেয়র নির্বাচন করেন, কেউ সংসদ নির্বাচন করেন, এই দুই ব্যক্তির লড়াই চলছে। না, লড়াই বলবো না, এই দুইজন কিন্তু বেনিফিশিয়ারি। এই দুইজন মানে একটা প্রায়োরিটি থাকে, যেহেতু আপনি ইলেকশন করবেন, কিন্তু ইলেকশন করবে বললে আপাত মস্তক আপনি নিয়ে যাবেন, আগাফাসা নিয়ে যাবেন, এটা তো ঠিক না। আজকে আপনি এই যে আমি শ্যামল সিলেটের যে একটা আন্দোলনের 3টা ফটো দিলাম, আমি লম্বা হয়ে যাচ্ছে। এই যে 14 ফেব্রুয়ারি নির্বাচন, আপনারা নিজেই সাক্ষী। বন্দরবাজার থেকে আমরা দক্ষিণ সুরমায় একসাথে যেতাম। এই 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 ব্যানারে যারা আন্দোলন করছে, 28টা মামলা আছে তাদের উপরে। এখন আসেন শামসুজ্জামান প্রসঙ্গটা এই জন্যই আনলাম যে অতীতে আমি তাকে, এই যে আজকে শামসুজ্জামান বাস্তবে আমরা যখন আন্দোলন করতাম ছাত্র সংগ্রাম পরিষদের, তখন জামান ছিল এই জামিয়া স্কুলের ছাত্র, কিন্তু এখানে বলা যাবে না অনেক অসাধ্য কাজ যেগুলো ছাত্র সংগ্রাম পরিষদের কেউ সাহস করতো না, এই জামানে রিস্ক নিচ্ছে সেই দিন। আজকে এই যে ইউনিভার্সিটির আন্দোলন কি করছে, এই যে আপনার আব্দুল সামাদ আজাদ, মরহুম আব্দুল সামাদ আজাদের সাথে আমাদের 5 ঘন্টা মারামারি, ফাইটিং, জিন্দাবাজারা আপনারাই তো দেখছেন। জাতীয় পার্টিটা কী না করলো। আজকে জামানের অস্তিত্ব কোথায়? জামানেরা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে। যে আমি সকলকেই, আপনাদের সকলকেই অনুরোধ করব, আমরা জামানকে হারাতে চাই না। জামানের মতো কোনো কর্মী হোক, নেতা হোক, আমরা হারাতে চাই না। ভাই একটা প্রশ্ন, 1979 থেকে আমরা দেখছি, যেমন আপনি একজন ফাউন্ডার, বিএনপি একজন ফাউন্ডার, আপনাকেও কিন্তু এই কোনমারা খেতে হয়েছে, জামান ভাইকেও খেতে হয়েছে, এবং আপনার দল যখন ক্ষমতায় ছিল জামান ভাই শতাধিক মামলা খেয়েছেন। এটা কিন্তু অতীত থেকেই আসছে, চলে এখনো হচ্ছে। এই ব্যাপারে আপনি কেন্দ্রীয় নেতা হিসেবে আপনার বক্তব্যটা দিতে পারবেন? দেখেন, আমি বললাম নাকি আমার সহকর্মী সবাই কিন্তু মন্ত্রী, সবাই মন্ত্রী। আমি ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক। এখানে আমাদেরও ভুল আছে, কিছু চাটুকারি ওইগুলো জানতে হয়, শিখতে হয়। এইগুলো তো পারি না, এগুলো না পারলে কিন্তু নেতা হওয়া যাবে না। প্রথম প্রশ্ন হচ্ছে যে বেশ কয়েকদিন থেকে আপনারা অনেকেই পদত্যাগ করতেছেন, তো এই ব্যাপারে কি সেন্ট্রাল থেকে আপনাদের কোনো বার্তা এসেছে যে এই বিষয়টা নিয়ে, এটা ওভারঅল বিষয়টা নিয়ে যে আপনাদের করবেন কি না, বা বিষয়টা দেখবেন কি না? অবশ্যই। প্রশ্নটা হচ্ছে যে আজকের এই প্রেস কনফারেন্সটা কি শুধু আপনাদের সিনিয়র ভাইস চেয়ারম্যানকে টোটাল বিষয়টা অবগত করার ব্যাপারে করা হয়েছে?
আমি আগেই বললাম যে আমি আমার নিজের দায়বদ্ধতা থেকে আমি একজন ফাউন্ডার হিসাবে আমার যে দায়বদ্ধতা কর্তব্য এবং এই গ্রুপটাকে নিয়ে যেহেতু আমি সকল আন্দোলনে আমি তাদের সামনে ছিলাম, তো আজকে আমার দায়বদ্ধতা তো আছে। সেই হিসাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।